ওনার কিছু মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আচ্ছা, আপনার হাতটা ঢুকছে। হ্যাঁ, উপস্থিত আমাদের সম্মানীয় শ্রী অর্জুন সিংজি, বিজেপি নেতৃবৃন্দ এবং বিজেপির কর্মীগণ, বন্ধুগণ, ভাই ও বোনেরা, আমরা আপনাদের এত বড় জনসভা, এত বড় উৎসাহ দেখে আমি অভিভূত আছি। আমি গত 1 মাস ধরে প্রত্যেক জগদ্দলের প্রত্যেক ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েতের সেখানের মধ্যে ঘুরছি, আর আমি দেখতে পাচ্ছি ওখানে কিভাবে জগদ্দলের মধ্যে কোনো কাজ করা হয়নি। মানুষ কিভাবে ছোট ছোট জিনিসের জন্য কিভাবে কষ্টের মধ্যে আছে। ওখানে শুধু 2টা জিনিস যেটা জগদ্দলে করা হয়েছে, যাকে বলা যেতে পারে তালা और তোলা। প্রত্যেকটা ফ্যাক্টরিকে তালা লাগিয়ে দিয়েছে। তালা লাগিয়ে দিয়ে তারা ফ্যাক্টরিকে বন্ধ করে দিচ্ছে, কর্মসংস্থানগুলো নষ্ট করে দিচ্ছে। তারপরে যখন ফ্যাক্টরির মেশিনগুলো স্ক্র্যাপ হয়ে যাচ্ছে, তখন ওকে বিক্রি করে দিচ্ছে। ওখানে যে আমাদের বিধায়ক, তাকে তো একটা খুব ভালো নাম দিয়ে, লোহা নিয়ে ওনার খুব ভালো একটা নামে উনি প্রখ্যাত কুখ্যাত আছেন। তো এই জন্য দ্বিতীয় জিনিস যেটা দেখলাম ওটা হচ্ছে তোলাবাজি। প্রত্যেক জিনিসের মধ্যে মানুষের কাছ থেকে তোলা আদায় করা হচ্ছে। কোনো লোক অটো চালাবে না, টোটো চালাবে না, কোনো ফল বিক্রি করবে না, দোকান খুলবে, যা কিছু করবে মানুষের কাছ থেকে তোলা ছাড়া ওরা কোনো কাজ করবে না। যারা টিএমসি কে ভোট, मई मास থেকে আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা প্রত্যেক মাসে তাদের অ্যাকাউন্টে দেব। 4.5 লাখ শূন্য পদ যুবা পিঢ়ি যেটা এই সরকার কোনো মতই সূচনা করতে পারেনি। আমরা প্রতিশ্রুতি দিয়েছি সংকল্পপত্রের মধ্যে कि আমরা 45 দিনের মধ্যে ওই সব 4.5 লাখ শূন্য পদের ভর্তির সূচনা করব। তাছাড়া 1 কোটি কর্মসংস্থান আরো 5 বছরের মধ্যে তৈরি করা হবে। এই জিনিসটা আমরা করতে যাচ্ছি। যখন অবধি প্রত্যেক বাচ্চাকে তার মতো রোজগার কাজ জব যদি আমরা না দিতে পারি, তখন অবধি যুবা শক্তি স্কিম থেকে ওদেরকেও আমরা 3000 টাকা প্রত্যেক মাসে আমরা দেব। এই আজকে এই নির্বাচনী জনসভা যেটা আমাদের নওয়াপাড়া মন্ডল একে আমাদের 107 নওয়াপাড়া বিধানসভার প্রার্থী অর্জুন সিং সমর্থনে এই জনসভা আয়োজন করা হয়েছে। অনেকক্ষণ ধরে এই জনসভা চলছে। আর কয়েক মিনিট মধ্যেই আমাদের রাজ্য সভাপতি এবং রাজ্যসভা এমপি শ্রমিক ভট্টাচার্য উপস্থিত হবেন। শ্রমিক দা স্বাগতম, স্বাগতম, শ্রমিক দা স্বাগতম, 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 শ্রমিক ভট্টাচার্য স্বাগতম, 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 শ্রমিক ভট্টাচার্য স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্বাগতম, 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 মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্বাগতম, 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 মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্বাগতম, 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 আমার নেতা তোমার নেতা শ্রমিক ভট্টাচার্য স্বাগতম, 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 আমার নেতা তোমার নেতা শ্রমিক ভট্টাচার্য স্বাগতম, 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 নোয়াপাড়ায় শ্রমিক ভট্টাচার্য স্বাগতম, 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 ব্যারাকপুরের বীরভূমিতে শ্রমিক ভট্টাচার্য স্বাগতম, 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 মঙ্গল পাণ্ডের ভূমিতে শ্রমিক ভট্টাচার্য স্বাগতম, 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 বঙ্কিমচন্দ্রের ভূমিতে শ্রমিক ভট্টাচার্য স্বাগতম, 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 আমার নেতা তোমার নেতা শ্রমিক ভট্টাচার্য স্বাগতম, 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 মাননীয় রাজ্য প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য স্বাগতম। স্বাগতম, স্বাগতম। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়। ওনাকে भारत माता की, भारत माता की। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে শ্রমিক ভট্টাচার্য মহাশয়। ওনাকে মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। মাননীয় বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কি। এখন পুষ্পস্তবক দিয়ে মাননীয় রাজ্য সভাপতিকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার
সম্পাদক কুন্দন সিং মহাশয়। এখন বঙ্কিম রচনাবলী দিয়ে দাদাকে স্বাগত করবেন কুন্দন সিং মহাশয়। আর বেশি দেরি করবো না, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন শ্রমিকদের জন্য। আমি মাননীয় রাজ্য সভাপতি শ্রমিকদাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নোয়াপাড়া বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে আজকের এই মঞ্চে উপস্থিত আমাদের সাংগঠনিক জেলা সভাপতি শ্রী তাপস ঘোষ, জগদ্দল বিধানসভার প্রার্থী প্রথিতযশা পুলিশ অফিসার ডক্টর রাজেশ কুমার, শ্রী সন্দীপ ব্যানার্জি, শর্মিষ্ঠা, এখানে উপস্থিত আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিকবৃন্দ, নির্বাচক মন্ডলী, মা ও বোনেরা, কোনো অনুনয় বিনয় নয়, কোনো কাতর আবেদন নয়, আমরা আপনাদের কাছে এসেছি সরাসরি ভোট চাইতে। ভোট চাইছে একটা নির্দিষ্ট রাজনৈতিক অধিকার থেকে, যে অধিকার পশ্চিমবঙ্গের মানুষ 2011 সালে আমাদের দিয়েছেন। ঠিক 11 সালে নোয়াপাড়ার মাটিতে দাঁড়িয়ে এভাবেই আমরা বলেছিলাম, 45,000 কোটি টাকার মূল স্বাক্ষরের গল্প শুনিয়েছেন, সেটাকে বাস্তবায়িত করেননি। 5% বিনিয়োগ আছে। বেঙ্গল মিন্স বিজনেস, যে মহারাষ্ট্রের সঙ্গে আমরা একদিন কম্পিট করতাম, সেই মহারাষ্ট্রের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 36.6%, আর পশ্চিমবঙ্গের 0.6%। এটাই পশ্চিমবঙ্গের চেহারা। আমি 3 বছরের পুরনো পরিসংখ্যান দিচ্ছি। বেঙ্গালুরু শহরে দ্বিতীয় কথ্য ভাষা বাংলা, 14,62,000 ছেলে মেয়ে কাজ করছেন। এই আপনাদের বা পরিবারের ছেলে মেয়ে, কারণ পশ্চিমবঙ্গে প্রকৃত কর্মসংস্থানের বা সামান্য ন্যূনতম বেতনটা পাওয়ার অধিকার তাদের। গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার, সেক্টর 5 এর কল সেন্টার, একমাত্র ডেস্টিনি, মাইনে 20 থেকে 22,000 টাকা। কেন চাকরি করবে? আমাকে একজন আইপিএস অফিসার 1916 সালে বলেছিলেন যে আমার কাছে বিভিন্ন অ্যাপ্লিকেন্টরা এসে গেছে, গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার, কনস্টেবলের চাকরি করতে চায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাজুয়েট ইঞ্জিনিয়াররা তারা প্রাথমিক শিক্ষকের জন্য পরীক্ষা দিচ্ছেন, কারণ এ রাজ্যে কোনো শিল্প নেই। এ রাজ্যে শিল্পের ধ্বংসের উপরে দাঁড়িয়ে আছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সরকারটা খেলা মেলা উৎসবের সরকার। এই সরকার আনন্দের সরকার। এই সরকার বলছেন সিনেমা দেখুন, থিয়েটার দেখুন, আগে ভয়ে ছিলেন, এখন আনন্দে থাকুন। এত আনন্দ আপনি এই সরকারের আমলে পেয়েছেন, আর কোন সরকারের আমলে পাবেন না। এই সরকার আপনাদের সামনে মেসিকে নিয়ে এসেছিল, মেসির পরিবর্তে টুসিকে দেখতে পেলেন। চোর চোর বলে চিৎকার করছে জেনজি। আধুনিক প্রজন্মের কাছে এই সরকারের এটাই হচ্ছে চেনা রূপ। একটা সরকার 40,000 শিক্ষকের চাকরি বিক্রি করেছে। একটা সরকার 26,000 মানুষের চাকরি চলে গেছে, কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। আজকে বর্তমানের পুলিশ ভবিষ্যতের পুলিশের উপরে লাঠিচার্জ করছে। ভবানী ভবনের সামনে পুলিশ অবরোধ করেছে যে আমাদের মেডিকেল টেস্ট পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের নিয়োগ নেই, কবে চাকরি পাবো? অবরোধের উপর লাঠিচার্জ করছে পুলিশ। রাজ্যের মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর সিএমও, সেখানকার গ্রুপ ডি রিক্রুটমেন্ট, তার জন্য ধর্মতলায় অবরোধ চলছে অস্বচ্ছতা নিয়ে। মাদ্রাসা শিক্ষক মুসলমানদের জন্য চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছেন। মাদ্রাসা শিক্ষকের নিয়োগের বেনয়, তার জন্য অবরোধ চলেছে, সেখানে পর্যন্ত ধর্ণা চলেছে। পশ্চিমবঙ্গের গত 3 বছরের পরিসংখ্যান নিন। 3 বছরের মধ্যে যত রাজনৈতিক খুন হয়েছে, তার মধ্যে 95
99% মুসলমান, মরছে মুসলমান, মারছে মুসলমান। বকটুয়ে জীবন্ত পুড়ছে মহিলা, জীবন্ত পুড়ছে শিশু। 300 মিটারের মধ্যে পুলিশ বসে কফি খাচ্ছে। এটা পুলিশকে দোষ দিয়ে কোনো লাভ নেই। পুলিশ কোনো স্বশাসিত সংস্থা নয়। কি করবে পুলিশ? সন্দেশখালী অঞ্চলের একজন ওসি আমাকে বলছেন যে আপনি আমার সমালোচনা করছেন, আপনি আমার অবস্থাটা একবার চিন্তা করুন। আমার কাছে একটা রিভলভার আছে, আমার সেই রিভলভারের 6টা বুলেট, তার ছাড়া আমার 2টো ছোট ছোট বুলেট রাখা আছে সঙ্গে। আমার কাছে 8টা বুলেট। থানায় এই মুহূর্তে 10টা রাইফেল, 60-এর দশকে চীনের যুদ্ধের সময় রাইফেল 5টা কাজ করে, 5টা করে না। আর আমার এখানে যে সিভিক ভলেন্টিয়ার্স আছে, তাদের পকেটে মালঞ্চ থেকে তৈরি করা পিস্তল আছে। তারা মন্ত্রীর কথা শোনে, আমার কথা শোনে না। আমি একটা ফ্ল্যাট নিয়েছি সোনারপুরে স্যার, তার কিস্তি দিচ্ছি। মেয়েটা মেধাবী, মেয়েটা এমনিতেই ডাক্তারিতে চান্স পেয়ে গেছে। ছেলেকে পাঠিয়েছি ভুবনেশ্বরে, তার খরচা আছে। এখানে সেরকম আমদানি নেই, চাকরি ছাড়া সাহস দেখাতে পারবো না। একজন পুলিশ অফিসার, সেই পুলিশ অফিসার তিনি বিরোধিতা করার কারণে তার মা স্ত্রীকে পর্যন্ত তৃণমূল কংগ্রেস ধরে আনলো গালিগালাজ। আমাদের যিনি রাজ্য পুলিশের ডিজি, প্রতিভাবান পুলিশ অফিসার, যার প্রতিভা, যার মেধা নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন তোলেনি, তিনি পর্যন্ত তাকে একবারও সেই পরমাণু সাহেবকে গ্রেপ্তার করতে পারলেন না। ডেকে পাঠাবার সাহসও তিনি দেখালেন না, আর তার জন্য তিনি পুরস্কৃত হয়ে গেলেন। আমরা কোন রাজ্যে বসবাস করছি? মুখ্যমন্ত্রী গীতিকার, আমাদের মুখ্যমন্ত্রী সুরকার, আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফোটাতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী কবি, আমাদের মুখ্যমন্ত্রী প্রাবন্ধিক, আমাদের মুখ্যমন্ত্রী এপাং ওপাং ছপাং করে অনেককে ডুবিয়ে দিয়ে চলে গেছেন। আমাদের মুখ্যমন্ত্রী ছেড়ে দেবেন না, আমরাও তাকে ছেড়ে দিতে চাই না। লোকসভা নির্বাচন এলেই উনি বলেন পরবর্তী প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি, নির্বাচন 10 দিন এগিয়ে আসে, তারপরে বলেন আমরাই হব চালিকা শক্তি, সরকারের চাবিকাঠি থাকবে আমাদের হাতে। আরো 10 দিন এগিয়ে যান, তারপরে বলেন বাংলা নিজের মেয়েকে চায়, বলে নিজের ঘরে নিজে চলে আসেন। কিন্তু এবার আমরা ওনাকে বিরোধী নেত্রী হিসেবে দেখতে চাই। দেখুন, তৃণমূল চলে গেছে, আমি আবার বলছি, তৃণমূল চলে যাবে, তৃণমূল চলে যাবে, কারণ ভগবানও তৃণমূলের থেকে দূরে সরে গেছে। মমতা ব্যানার্জি এখন গণদেবতার সঙ্গে নেই, উনি দেবতার সঙ্গে আছেন। কালীঘাটের মা কালী ওনার ফাইল রিজেক্ট করে দিয়েছে, বলছে আমি আর পারছি না। আমি বকটুই দেখলাম, আমি চাকরি বিক্রি দেখলাম, আমি অনেক অত্যাচার সহ্য করার পরে আমি তাও চুপ করে বসেছিলাম। তুমি এতদিন ধরে আমার প্রতিবেশী আছো, আমি কিছু বলিনি, কিন্তু আরজি করার পরে আমার পক্ষে আর তোমার পাশে থাকা সম্ভব নয়। উনি চলে গেলেন জগন্নাথ দেবের কাছে, জয় জগন্নাথ। ওখানে মনে কিছু গন্ডগোল হয়েছিল, ঢুকতে পারেননি। ফিরে এসে উনি বললেন যে আমি এখানে জগন্নাথ দেবের মন্দির তৈরি করব। বিরাট ঘোষণা। হঠাৎ জগন্নাথ দেব থেকে এলেন? আরে বাঙালি তো পুরী যায়, সপ্তাহে সপ্তাহে যায়, নিয়ম করে যায়। সবচেয়ে বেশি দর্শনার্থী তো বাঙালি। সেজন্য উনি বাঙালির কষ্ট সহ্য করতে না পেরে জগন্নাথ দেবের কাছে চলে গেলেন। জগন্নাথ দেব বলছেন কোথায় যাব? বলে কেন দীঘায়? বলে কেন? আমি দীঘায় যেতে যাব কেন? বলছে রাত্রিবেলা তোমার প্রচন্ড কষ্ট, পুরীর সমুদ্রের আওয়াজ, দীঘা শান্ত সমুদ্র, তুমি ওখানে থাকবে, তুমি ঘুমোবে, আমি তোমার কষ্ট দেখতে পাচ্ছি না। জগন্নাথ দেব বলছিলেন তো আমার ধাম ছেড়ে যাওয়া সম্ভব নয়, আমি কোন নরাধমে যাব? বলছেন যাওয়ার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছো না আমার অবস্থাটা? চিন্তা করো। আমার ক্যাডাররা বুঝে গেছে, আমার সোনার টুকরো ভাইরা বুঝে গেছে যে আমি যাচ্ছি, সরকার যাচ্ছে, যার যা আছে খাটের তলায় ছিল এখন মাটির তলায় ঢুকিয়ে দিয়েছে, কেউ আর বার করছে না। সেই জন্য তোমার মন্দির আমি সরকারি টাকায় তো নিয়ম অনুযায়ী করতে পারি না, নাম দিয়েছি জগন্নাথ কালচারাল সেন্টার। তোমারও ফ্যামিলিতে কোনো অসুবিধা হবে না, তোমারও বাড়িতে কোনো ঝামেলা হবে না, আমারও সরকারে কোনো ঝামেলা হবে না। মানুষের দেহ করের টাকা খরচা করে আমি 200 কোটি টাকা হিটকোর থেকে নিয়ে বানিয়ে দিয়েছি কালচারাল সেন্টার। জগন্নাথ দেব কি করবেন? ভক্তের অনুরোধে সাড়া দিয়ে তিনি পৌঁছে গেলেন। যেই মাত্র জগন্নাথ দেব ঢুকেছেন, সঙ্গে সঙ্গেই বলছেন এটাও ধাম, ওটাও ধাম, বলছেন এটা
ধাম। এবার বলরাম আর সুভদ্রা বলছে তুমি কি করলে, তুমি তৃণমূলকে চিনতে পারলে না, কি জিনিস তুমি বুঝতে পারলে না, তোমাকে বারবার বারণ করেছিলাম ওখানে যেতে, এখন তুমি তো আমাদের পুরীর মাহাত্ম্যকে চ্যালেঞ্জ করে দিলেন, হে প্রভু এ তুমি কি করলে। জগন্নাথ দেব বলছেন আরে দেবতাদের মধ্যে লবিং আছে আমি জানি, দেবতারা একে অন্যের সঙ্গে গন্ডগোল করে জানি, নারদ গন্ডগোল লাগিয়েছে আমরা চিরকাল শুনে এসছি, কিন্তু মানুষ যে দেবতাকে টুপি পরাতে পারে এ আমি কোনোদিন বুঝতে পারি। এখন জগন্নাথ দেব বলছেন কোনো চিন্তার কারণ নেই, যখন ঢুকে পড়েছি পূর্ব মেদিনীপুরের মাটিতে, তাম্রলিপ্ত স্বাধীন সরকারের মাটিতে, দেশপ্রাণ বীরেন সসমলের মাটিতে, সর্বাধিনাথ সতীশ সামন্তর মাটিতে, যখন এসেছি সুশীল ধারার মাটিতে, যখন এসেছি মাতঙ্গিনীর মাটিতে, ক্ষুদিরামের মাটিতে, বিদ্যাসাগরের মাটিতে, তখন বাবুঘাটে নয়, এই সরকারের বিসর্জন এই দীঘার সমুদ্র তটেই করে দিল। 26 নির্বাচন তৃণমূলের বিসর্জন। এই লড়াই আপনাদের অস্তিত্ব রক্ষার লড়াই, পশ্চিমবঙ্গ রক্ষার লড়াই। দুর্গাপুজোর কবে বিসর্জন হবে তৈরি করে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, নতুন পঞ্জিকা তৈরি করছে তৃণমূল কংগ্রেস। কোনদিন বলে দেবে দেবী দুর্গাকে আসতে গেলে ফ্যামিলি প্ল্যানিং করে আসতে হবে, 4টে ছেলে নিয়ে আসা যাবে না, এক ছেলে এক মেয়ে নিয়ে এসো, পরের বার আরো দুটোকে নিয়ে আসবে, এই জিনিস তো চলতে পারে না। আবার বলছে দুর্গা ঠাকুরকে চেনা লোককে, তৃণমূল কংগ্রেস আবার কে, দেবাদিদেব মহাদেবকে নাকি ওপর থেকে চিঠি পাঠিয়েছে, দাবি করেছে স্পিড পোস্টে কৈলাস থেকে, যে আমার বউকে নিয়ে যে করলো এরকম, মানে কার্নিভ্যাল অপূর্ব অসাধারণ, মানে এর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। মা কালী ছেড়ে দিয়েছে, জগন্নাথ দেব ছেড়ে দিয়েছে, স্যালুট দিতে দিতে দুর্গা ক্লান্ত হয়ে চলে গেছেন। মা লক্ষ্মী বলছে যে গান গাইলে কি করে হবে, এত বোমা গুলির মধ্যে থাকতে পারছি না, লোক বেশি টাকা চাইছে আমি দিতে পারছি না, 1,500 টাকায় কি হয়, বেকার ছেলে গ্র্যাজুয়েট হয়ে যাবার পরে পার ডে 50, মাসে 1,500 কি হয়, বিজেপি বারবার দাবি করছে, আমি মুখ দেখাতে পারছি না, আমি চলে যাচ্ছি। আমরা মা অন্নপূর্ণার কাছে গেলাম, বললেন আপনার মেয়ে যখন পারছে না, ভুল জায়গায় ঢুকে গেছে, আপনি মা হয়ে আমাদের পাশে দাঁড়ান। উনি চলে এসেছেন অন্নপূর্ণার আঁচল, প্রতি মাসে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণার আঁচলে 3,000 টাকা ঢুকে। লক্ষ্মী দিদি সারা ভারতবর্ষে হচ্ছে, পশ্চিমবঙ্গে নেই। মাইগ্রেন্ট লেবার বাইরে কাজ করতে গিয়ে বিপদে পড়বে, কোন হসপিটালে ভর্তি হবেন, স্বাস্থ্যসাথী কাজ করবে না, আয়ুষ্মান ভারত নেই। অসংগঠিত ছোট ছোট যারা কাজ করেন সেই শ্রমিকদের জন্য PM বিশ্বকর্মা 7.5 লক্ষ অ্যাপ্লিকেন্ট পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দেয়নি। PM সূর্যঘর, মুখ বিজলি যোজনা, অর্থাৎ আপনার বাড়িতে পাখা চলবে, আলো চলবে, টিভি চলবে, একটু বড় প্যানেল লাগিয়ে দিলে ফ্রিজ চলবে, এয়ার কন্ডিশনিং মেশিন চলবে, আপনাকে বিদ্যুতের বিল দিতে হবে না, উদ্বৃত্ত বিদ্যুৎ গিল্ড কিনে নেবে। সারা ভারতবর্ষ জুড়ে এই প্রজেক্ট চলছে। পার্শ্ববর্তী রাজ্য ও বিজেপি শাসিত রাজ্য ঝাড়খণ্ডে গিয়ে দেখে আসুন, সেখানেও চলছে, রাজস্থানে ব্যাপক মাত্রায় চলছে, পশ্চিমবঙ্গে নেই, কারণ এই রাজ্য সরকার চায়। রাজ্য সরকার মোদি বধ করতে চলেছে, কথায় কথায় মোদির মুন্ডুচ্ছেদ করছে, আবার বলছে নির্লজ্জ, বলছেন বিজেপি বাংলা জানে না, বাংলা ভাষা নাকি 2,500 বছরের পুরনো, তৃণমূল আবিষ্কার করেছে। আমরা বলছি আমরা তো ওই বাংলাটা বুঝতে পারছি না, বইগুলো কোথায়? আলাপন বন্দ্যোপাধ্যায় একজন বেঙ্গলি লিটারেচারের স্কলার, তিনি দেখলেন নিচে ঘুরছে, মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে দিলেন নবান্ন থেকে, যে আমরা গবেষণা করেছি, কিছু আমলা এবং কিছু ভাষাবিদরা আবিষ্কার করে ফেলেছে বাংলা ভাষার ইতিহাস 2,500 বছরের পুরনো। আলাপনের দিকে তাকিয়ে বললেন, আলাপন বইটা কত দূর? উনি ওনার মতো করে ঘুরে বললেন, ম্যাডাম হয়ে গেছে, খালি মুখবন্ধুটা লেখা বাকি। আমরা পার্টি অফিস থেকে লোক পাঠিয়ে রেখে দিয়েছি কলেজ স্ট্রিটের বিভিন্ন পাবলিশার্সের কাছে, পর্ষদের অফিসে,
বই কোথায়? ভাবলাম আলাপন বন্দ্যোপাধ্যায়কে একবার ফোন করি, আর ফোন করে উনি যদি আবার বিপদে পড়েন, কারণ এখনই তো ফোনই তো বিপজ্জনক। তৃণমূল কংগ্রেসের কারণে আইফোনের যে এত বিক্রি, আমার মনে হয় এর জন্য তো তৃণমূল কংগ্রেসকে আইফোনের একটা রয়্যালটি দিতে হবে। আপনি কোনো পুলিশ আইপিএস এর সঙ্গে কথা বলুন, আইএস এর সঙ্গে কথা বলুন, সাব ইন্সপেক্টরের সঙ্গে কথা বলুন, তৃণমূল মন্ত্রীর সঙ্গে কথা বলুন, নেতার সঙ্গে পরিচয় থাকলে কথা বলুন, কেউ আপনাকে ফেস টাইম ছাড়া কথা বলবে না। এত বিক্রি আইফোনের কেন? তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস এমন দল ভারতবর্ষে আগে কোনোদিন আসেছে। এ দল আপনি কোনো জায়গায় খুঁজে পাবেন না, কিন্তু এখন চলে যাচ্ছে। দীর্ঘ পথ অতিক্রম করে তৃণমূল কংগ্রেস ক্লান্ত পরিশ্রান্ত, মুখ্যমন্ত্রীর বিশ্রামের প্রয়োজন। এবার ছুটি নিতে হবে, কারণ দেবাদিদেব মহাদেবী হোক আর এদিকে কালীঘাটের কালী কিংবা জগন্নাথ দেবী হোক, গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, গণদেবতা। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তৃণমূল যাবে। কি মানুষের উন্মাদনা! এখানে আমি দাঁড়িয়ে আছি প্রায় 23 মিনিট দাঁড়িয়ে আছি, গাড়ি ঢুকতে পারছে না, ছোট রাস্তা আটকে গেছে। তিনজন আমায় এসে বলে দিলেন খালি ভোটটা দেওয়ার ব্যবস্থা করুন, ছাপ্পাটা যাতে না হয়, বাদ বাকি আমরা বুঝে দেব। প্রত্যেক জায়গায় একটাই কথা মানুষের, ভোট যেন দিতে পারি, আর গণনা কেন্দ্রে আপনারা যেন থাকুন, আর কিছু করতে হবে না। এই যে আমরা মিটিং করছি, সাজিয়ে গুজিয়ে ছবি লাগানো হয়েছে, এর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তিনবার মানুষ প্রতারিত হয়েছে, আর মানুষ প্রতারিত হবেন না। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিজেপির সরকার। আমি আবেদন করছি সমস্ত বামপন্থী নেতা কর্মীদের কাছে যে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনবার চেষ্টা করবেন না। আমি আবেদন করছি এখানকার অবিসম্বাদিত নেতা মাস্টার মশাই তড়িৎ তোপদারের কাছে, যে জীবন সায়ান্নে এসে আপনি আপনার ভক্তদের মাধ্যমে চতুর্থবারের জন্য এই অঞ্চলে তৃণমূলকে প্রতিষ্ঠা করবেন, দয়া করে এটা করবেন না। আমি সিপিএম এর কাছে ভোট চাইছি, ফরওয়ার্ড ব্লকের কাছে চাইছি, সিপিআই এর কাছে চাইছি, তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীদের কাছে চাইছি, যারা 15 বছর ক্ষমতার অমৃত রস পান করেননি, যারা চাকরি বিক্রি করেননি, যারা অপ্রাসঙ্গিক তৃণমূল কংগ্রেসকে নিজেদের খাম রক্ত দিয়ে দেওয়ালে লিখে প্রাসঙ্গিক করে রেখেছিলেন। দিদি একা দিল্লি যাবে, সঙ্গে যাবে কে? যারা সেদিন দিদির পাশ থেকে চলে যাননি। দিদি থেকে দিদিমা হয়ে যাবেন, কিন্তু ক্ষমতার পট পরিবর্তন হবে না। সেদিন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে চলে যাননি, আজকে দলের ব্রাত্য হয়ে গেছেন, তাদের কাছে পৌঁছান। দেখুন, মতাদর্শের মৃত্যু নেই। মতাদর্শ বইয়ের পাতায় বেঁচে থাকে, ইজম বইয়ের ভেতরে বেঁচে থাকবে, কারো হৃদয়ে বেঁচে থাকতে পারে। লোক কমে যেতে পারে, সংগঠন কমে যেতে পারে, কিন্তু আপনার মতাদর্শ আপনার ভিতরে বেঁচে থাকে। তাই এবারের এই ঐতিহাসিক নির্বাচনে একটু বামপন্থী কর্মীরা নিজেদের হৃদয়ের ভেতরে রেখে দিন। আপনাদের যে বিশ্বাসটা আপনাদের হৃদয়ে রাখুন, পতাকা বাড়ির ওপরে সযত্নে শ্রদ্ধা সহকারে তুলে রাখুন। আর যারা আবার ওই পলিটিক্যাল আনটাচেবিলিটি, রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করে, তারা ইভিএম বক্সে ডান হাত দেবেন না, বাঁ হাত দিয়ে টিপে দিন। ওই একজনকে বাঁ হাতে ফুল দিয়েছিল না, দেন টিপে দিন। তৃণমূলকে সরিয়ে দিন, তারপর যে যার নিজের পথ খুঁজে নেবেন। বিরোধী দল ছাড়া কোনোদিন কোনো গণতন্ত্র সাফল্য পেতে পারে না। একটা রেসপন্সিবল পলিটিক্যাল অর্গানাইজেশনের প্রয়োজন। আজকে সারা ভারতবর্ষে দেখুন কংগ্রেসের কোন নেতৃবৃন্দ ছিল, কাদের হাতে কংগ্রেস চলে গেছে। শতাব্দী প্রাচীন পার্টির নেতা হচ্ছে রাহুল গান্ধী, এখানে আবার সব সিটে প্রার্থী দিয়েছে, যেটা এই শতাব্দীর সবচেয়ে বড় চোখ। তারা আবার ওখানে গিয়ে আরেক নেতা উত্তরাধিকারীর সঙ্গে হাত মেলাচ্ছেন, বলে দারুণ কাজ করেছে। কি যে মহিলাদের যে সংরক্ষণ, যে কত স্বপ্ন কংগ্রেস দেখেছিল, কোনোদিন বাস্তবায়িত করতে পারেনি, গল্পে রেখে দিয়েছিল, সেটা নরেন্দ্র মোদী করতে গিয়েছিলেন। গতকালকে একযোগে মহিলাদের অধিকারকে সমস্ত বিরোধীরা কেড়ে নিলেন। 2029 সাল থেকে মহিলাদের জন্য আসন সংরক্ষণ হতে পারল না, এই ধরনের রাজনৈতিক বিরোধিতার কারণে। আর আপনি তো দেখেছেন রাহুল গান্ধী বিহারে গেলেন, ঝাঁপ মারলেন পুকুরে। পুকুরে ঝাঁপ মেরে কি বোঝাচ্ছেন, উনি মৎস্যজীবীদের সঙ্গে আছেন, ওই আসনেও হেরে গেছেন।
দিল্লিতে এসআইআর ছিল না, হরিয়ানায় এসআইআর ছিল না, বিহারে এসআইআর ছিল না, 3 জায়গাতেই চলে গেছে, বিরোধী আর নেই। তাই মুসলমান ভাইদের বলছি, যারা এখানে আছেন বা যারা এ নিয়ে খুব চিন্তিত, একবার পরিসংখ্যান দেখুন, সবচেয়ে বেশি কারা আক্রান্ত, সবচেয়ে বেশি কাদের গ্রামে আগুন জ্বলছে। থানার লকআপে যান, সর্বাধিক সংখ্যা কাদের? মুসলমান। জেলে যান, সবচেয়ে বেশি কারা? মুসলমান। থানার যে কোনো থানায় ঢুকে যান, হিস্ট্রি শিটারদের লিস্ট, ছবিগুলো আটকানো আছে, কাদের সংখ্যা বেশি? মুসলমান। হসপিটালের দরিদ্রতম পেশেন্ট সবচেয়ে বেশি কারা? মুসলমান। নাবালিকার বিয়ে সবচেয়ে বেশি কারা? মুসলমান। প্রসব করতে গিয়ে মৃত্যু পরিসংখ্যানে কারা এগিয়ে? মুসলমান। দারিদ্র সীমার নিচে সবচেয়ে বেশি কারা? মুসলমান। সরকারি ঋণ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে পড়েছেন কারা? মুসলমান। সরকারি চাকরিতে অংশগ্রহণ সবচেয়ে কাদের কম? মুসলমান। কারণ আপনাদের বুঝতে হবে, আপনাদের নেতা ওই ফিরাদ হাকিম, ওই কি যেন আছেন, ওই খান, জাভেদ খান, এদের ছেলেমেয়েরা কিন্তু কেউ মাদ্রাসায় পড়ে না। ফিরাদ হাকিমের মেয়ে কোন স্কুলে পড়েছে, কোনখান থেকে ডাক্তারি পাশ করেছে? জাভেদ খানের ছেলে কোন মাদ্রাসায় পড়াশুনো করেছে? অর্থাৎ যারা এই মুসলমান সমাজের নেতা হবেন, তাদের ছেলে মেয়েরা ভালো শিক্ষা পাবেন, ছেলে মেয়েদের ভালো শিক্ষা দেবেন। আর কারোরই সন্তানের সংখ্যা 2টোর বেশি নয়। কেউ কেউ ভুল করে 3টে করেছেন, কিন্তু 3ই সীমাবদ্ধ, তার বেশি এগোয়নি। আর আপনাদের বলছেন সংখ্যা দিয়ে দেশ তুলে নেবে, এ কোনোদিন সম্ভব? এটা বাস্তবে সম্ভব নয়। মূল স্রোতে ফিরে আসুন। আসামের ডেমোগ্রাফি দেখুন, ওখানে এখানের থেকে বেশি মুসলমান আছেন, কিন্তু তারপরেও আসামে দুবারের জন্য বিজেপির সরকার তৈরি হয়েছে, তৃতীয়বারের জন্য সরকার তৈরি হবে। পৃথিবীর কোনো শক্তি নেই এটাকে বন্ধ করে। তাই যদি কেউ ভোট নাও দেন, তাহলেও কিন্তু এখানে বিজেপি আসবে। আমরা হিসাব নিকাশ করেই, অঙ্ক কষেই ময়দানে নেমেছি। বিজেপি সরকারে আসছে, বিজেপি সরকারে আসবে, বামপন্থীদের ভালো না লাগলেও আসবে। কিন্তু আপনাদের অনুরোধ করছি, এই পরিবর্তনের ক্ষেত্রে এবারের নির্বাচনে আপনারা আমাদের এই ব্যারাকপুর জেলায় ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয়ী করুন। নোয়াপাড়া কেন্দ্রে শ্রী অর্জুন সিং এবং জগদ্দল কেন্দ্রে রাজনীতিতে নবাগত পরিচ্ছন্ন ভাবমূর্তির এক ব্যক্তিত্ব, যার এন্ট্রি ল্যাটারাল হলেও যার পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অনেকের থেকে বেশি, আমার দীর্ঘদিনের ঘনিষ্ঠ ডক্টর রাজেশ কুমার, তাকে আপনারা আপনাদের মাধ্যমে